নমস্কার, আমি এসডি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমার এসডিএসসি পরিবারে। এবং তোমাদের সাথে আমি ইউটিউবে যে সেশনগুলো নিয়ে হাজির হচ্ছিলাম, অর্থাৎ ডক্টর আর এস আগরওয়ালের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, আজ তার চতুর্থ পার্ট নিয়ে আমরা আলোচনা করব। পার্সেন্টেজ চ্যাপ্টারটা চলছিল, তোমরা জানো শতকরা বা পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটার পার্ট 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কোন বইটার পার্ট 4 নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক। তো আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার যে কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। এবং আশা করি আগের যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি করেছি সেগুলো তোমরা প্রত্যেকেই দেখে থাকবে। যদি না দেখে থাকো তো এখনো তুমি ভিডিওগুলো রয়েছে, জাস্ট আগের ভিডিওগুলোই রয়েছে, তো তুমি সেগুলো কিন্তু এখনো বলছি আমাদের ইউটিউব থেকে দেখো। এবং যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে নাম্বার দেওয়া আছে ইনস্টিটিউটের নাম্বারে ফোন করে তুমি তোমার তথ্য জানাও। কোথাও কোনো জায়গায় সমস্যা হলে সেগুলো নিয়েও আমাদের সাথে আলোচনা করো। ক্লিয়ার? তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাব। দেখো কি ধরনের প্রশ্ন আজকে আমরা বেছেছি, এবং এই কোশ্চেনগুলি সবই আর এস আগরওয়ালের বই থেকে নেওয়া হয়েছে। এবং আর এস আগরওয়ালের বইয়ে এই কোশ্চেনগুলোই দেওয়া আছে, এবং এইগুলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে যারা যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করেছো এবং ডক্টর আর এস আগরওয়ালের বই পড়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো দেখো কি প্রশ্ন করেছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, তাহলে নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? বাড়বে, কমবে, কত পার্সেন্ট বাড়বে, কমবে, না কিছুই হবে না? এটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এই প্যাটার্নটাকে আমরা অনেকভাবে অ্যানালাইসিস করতে পারি। আমরা এক্স ধরে করতে পারি, আমরা রেশিও ধরে করতে পারি, আমরা ডিরেক্ট ফর্মুলা ধরে করতে পারি, তাই তো? তো কোনটায় কিভাবে করব আমি চলো তিনটে পদ্ধতি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমার যে পদ্ধতিটা বেস্ট মনে হবে তুমি সেই পদ্ধতিতে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো যদি আমি এক্স ধরে করি, প্রথমে ধরো আমি এক্স ধরে অঙ্কটা করছি। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে আমি ধরলাম দৈর্ঘ্যটাকে এক্স ধরলাম আর প্রস্থটাকে ওয়াই ধরলাম। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যকে এক্স ধরেছি আর প্রস্থকে ওয়াই ধরেছি। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, এটা হলো এক্স ওয়াই ধরে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো স্যার ক্ষেত্রফল মানে কি? একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স এবং ওয়াই যদি হয় তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? মানে এক্স ইন্টু ওয়াই। ব্যাস। আচ্ছা, এবার বলে দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, অর্থাৎ নতুন যে আঁকা হলো তাতে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে, তাই তো? দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে স্যার কত? 10% দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি? যেটা ছিল এক্স সেটা হয়ে গেল 10% আরো বেড়ে গেল, মানে এক্স ইন্টু 110/100। তো হলো কত স্যার? 11x/10। আর প্রস্থ কি ছিল স্যার? ওয়াই ছিল, এবং সেটা কি হয়ে গেছে? 10% হ্রাস করা হয়েছে, অর্থাৎ প্রস্থ হয়ে গেল ওয়াই ইন্টু 90/100। 100-র মধ্যে এখন হয়ে গেল 90। তো কাটাকুটি করে কি দাঁড়িয়েছে? 9y/10। ক্লিয়ার হলো? তাহলে তোমাকে যদি বলে যে এখন স্যার ক্ষেত্রফল কত, তাহলে তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য কত? 11x/10 আর প্রস্থ কত? 9y/10, এদের গুণফল। তাহলে 11x/10 আর 9y/10 এদের গুণ করলেই কি চলে আসছে? এদের গুণ করলেই চলে আসছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়ালো? 99xy/1। এটা দাঁড়ালো, তাই তো? এখন ক্ষেত্রফল, তাহলে এটা ছিল আগের ক্ষেত্রফল এবং এটা দাঁড়ালো এখনের ক্ষেত্রফল। তাহলে তোমাকে যদি বলে স্যার ক্ষেত্রফল কি তাহলে কমলো? অবশ্যই কমলো, তাই তো? কতটা কমলো? বলবে স্যার আগে এক্স ওয়াই ছিল ঠিক, আর এখন হয়ে গেল 99xy/100। এটা এখন হলো, তাই তো? এটা এখন, আর আগে ছিল এক্স ওয়াই। তাহলে এখন কত হলো? মানে এখন তাহলে মানে কতটা কমলো? এক্স ওয়াই মাইনাস 99xy/100, তাই তো? তাহলে 100 যদি গুণ করে দাও এখানে 100xy মাইনাস 99xy, তাহলে এখানে কি হলো? 100xy মাইনাস 99xy ডিভাইডেড বাই 100। তার মানে এখানে দাঁড়ালো কি? xy/100। থেকে 99টা বাদ দিলে দাঁড়ালো xy/100। তাহলে তোমাকে যদি বলে স্যার কমলোর পার্সেন্টেজ বার করুন,
তাহলে তুমি কি বলবে কমলো কত, এক্স ওয়াই বাই 100 এটা কমেছে। কতর মধ্যে কমেছে, অরিজিনাল কত ক্ষেত্রফল ছিল স্যার এক্স ওয়াই, তাহলে পার্সেন্টেজ মানে কি ইন্টু 100%। তাহলে এক্স ওয়াই কেটে দাও, 100 কেটে দাও, তাহলে কত হলো 1%। তাহলে 1% কি, সরি 1% কি হ্রাস পেল, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা কি, এটা হলো একদম বেসিক অ্যাপ্রোচ, একদম এক্স ওয়াই ধরে একদম বেসিক অ্যাপ্রোচে তুমি কিভাবে অঙ্কটাকে করবে, এটা হলো সেই অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা এটা একটা শিখতে পারি আমরা, এটা হলো বেসিক অ্যাপ্রোচ। 2 নম্বর বলছে যে আমরা রেডিমেড ফর্মুলা ইউজ করেও করতে পারি। কি বলছে ফর্মুলা? আচ্ছা এখানে কি, এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটার নাম হলো সাকসেসিভ। সাকসেসিভ মানে কি পর পর, এই যে দৈর্ঘ্যও বাড়ছে প্রস্থও বাড়ছে, বা প্রস্থও কমছে, বা একটা বাড়ছে একটা কমছে, একই জিনিসের উপর দুইবার কাজ হচ্ছে। তাহলে এইরকম জিনিসের ক্ষেত্রে আমরা বলবো তাকে সাকসেসিভ ওয়েতে কাজ হচ্ছে। আর সাকসেসিভের জন্য আমরা কি ফর্মুলা থিওরির দিন পড়েছিলাম মনে করে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কি বলেছিলাম, যখন এক্সটাও বাড়ছে ওয়াইটাও বাড়ছে, দুটো জিনিসই বাড়ছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। স্যার একটা বাড়লো একটা কমলো, কমলো মানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস এখানে হয়ে যেত মাইনাস, মাইনাস এক্স ওয়াই বাই 100 ডিরেক্ট ফর্মুলা। আর যদি স্যার দুটোই কমে তাহলে একটা মাইনাস এক্স মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস, ব্যাস এটাও হতে পারে, তাই তো? তাহলে 3 ধরনের পসিবল। তাহলে আমরা এই 3টের মধ্যে কোনটা নেব? এখানে কি বলেছে দেখো, একবার বলেছে 10% বেড়েছে, তো আরেকবার বলেছে 10% কমেছে, মানে একবার বেড়েছে একবার কমেছে। তাহলে কোন ফর্মুলাটা নেব? এই মাঝখানের ফর্মুলাটা নেব। ক্লিয়ার? তাহলে একবার যদি বেরোই তার মানে এক্স এর জায়গায় একবার 10, একবার কমেছে মানে -10, আর প্লাসে মাইনাসে হয়ে গেছে মাইনাস, তাহলে কি হয়ে গেল 10 গুণ 10 বাই 1। তো ডিরেক্ট ফর্মুলাও ইউজ করতে পারো। দেখো 10 থেকে 10 বাদ দিলে 0, তাহলে মাইনাস 0 0 কেটে দাও, 1/1 মানে কত -1, আর -1 মানেই কি 1% হ্রাস পাবে। তো ডিরেক্ট তুমি ফর্মুলা ইউজ করো, একদম ডিরেক্ট ফর্মুলা ইউজ করে বসিয়ে দিতে পারো। এটা যদি তুমি কোনো রকম মানে কোনো কনসেপ্টে যেতে না চাও, কোনো এক্সে যেতে না চাও, কোনো রেশিওতে যেতে না চাও, স্যার আমার মুখস্থ বিদ্যাটা খুব ভালো আছে তো আমি ডিরেক্ট বসিয়ে দিতে পারি। কিন্তু অ্যাজ এ এসডিএসসি ফ্যাকাল্টি হিসাবে আমি তোমাকে সব সময়ের জন্য রেকমেন্ড করবো যে এই ফর্মুলাটা তুমি জানো, ফর্মুলাটা তুমি শেখো, অসুবিধা নেই, কিন্তু বেশি অ্যাপ্লাই করবে না। কেন? কারণ পরীক্ষায় যখন 10%-এর জায়গা দেবে 14.2-7%, কিংবা ধরো ওখানে দিল এই 10%-এর জায়গা দিয়েছে ধরো 16.2-3%, অর্থাৎ ফ্র্যাকশনে যখন দিয়ে দেবে না, তো তখন কি হবে, এই ফর্মুলায় মানটা যখন তুমি পুট করবে তখন সেটা অনেক বেশি ক্যালকুলেটিভ হবে, অনেক বেশি জটিল হবে, লেন্দি হবে। তো তার বদলে আমরা রেশিওর অ্যাপ্লিকেশনও যদি করতে পারি তাহলে সেটা হবে সব থেকে বেস্ট এনি টাইপ অফ অঙ্কের জন্য। আর এই ধরনের অঙ্ক তো তুমি ডিরেক্ট ফর্মুলা করতেই পারবে, সহজ সহজ সংখ্যা দিয়েছে, তাই না? তো আমাদের বেসিক ধারণা কি বলছে, রেশিওতে যাওয়ার আগে বলো যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো কি আসে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আসে হলো আমাদের ক্ষেত্রফল, তাই তো? বেশ, তাহলে বলো আমাদের দৈর্ঘ্য জানি না স্যার, কিছুই জানি না, শুধু একমাত্র জানি স্যার 10% মানে কত 1/10। স্যার এই 10% মানেও কত 1/10। দেখো এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, কোথায় আলোচনা করেছি, যে থিওরি ক্লাসে, তারপর ক্লাস 1 ক্লাস 2, এটা তো প্রায় পার্ট 4 চলে এসছে আমাদের। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, প্রতিটা ক্লাস থেকে শেখার জিনিস আছে। ঠিক আছে, দেখো তাহলে 10% মানে কত বলেছি 1/10। তার মানে অরিজিনালে যদি দৈর্ঘ্যটা 10 থাকে তাহলে এখন 10-এর মধ্যে 1 বেড়েছে, অর্থাৎ এটা যদি হয় আগে তাহলে এটা পরে। তো যার 10 ছিল তার কি হয়েছে, 10-এর থেকে 1 বেড়ে কত হয়েছে 11। ঠিক আছে, বেশ। আচ্ছা, আর হলো প্রস্থ 10% হ্রাস করেছে। ঠিক আছে, তাহলে 10% মানে 1/10, তার মানে প্রস্থ যদি আগে 10 থাকে তাহলে এখন প্রস্থ হয়েছে স্যার কত, 10-এর মধ্যে 1 কমেছে, তাই তো? এটা কমেছে বলেছে, তাহলে 10-এর মধ্যে 1 কমিয়ে দিলাম 9। তাহলে স্যার আগে ক্ষেত্রফল কত ছিল, 10 10 100। স্যার এখন ক্ষেত্রফল কত স্যার, 9 11 99।
তাহলে দেখো খুবই পরিষ্কার, আগে যে ক্ষেত্রফল ছিল 100, সেই ক্ষেত্রফলে এখন দাঁড়িয়েছে কত, 99। তার মানে 100 থেকে 99 গেছে, মানেই সেটা কত পার্সেন্ট হ্রাস হয়েছে? তুমি বলবে স্যার 1% হ্রাস হয়েছে, তাই তো। 100 থেকে 99, আগে ছিল 100, এখন 99, তাহলে কত কমে গেল? প্রতি 100-তে 1 কমে গেল। তো সঠিক অ্যান্সার কি হবে? 1% হ্রাস। তো দেখো 3টে উপায়ে তোমাকে আমি শেখালাম, ঠিক আছে? তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও। তোমার যেটা ইচ্ছা, তোমার যদি মনে হয় রেশিও ভালো তাহলে রেশিও নাও, তোমার যদি মনে হয় ফর্মুলা ভালো তো ফর্মুলা নাও, তোমার যদি মনে হয় স্যার এক্স ওয়াই ভালো তো এক্স ওয়াই নাও, যেটা তুমি বুঝতে সুবিধা হও সেটাই নাও, ঠিক আছে? চলো নেক্সট দেখো, পেট্রোলের দাম 25% বৃদ্ধি করা হলো, একজন গাড়ির মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোলের জন্য খরচ অপরিবর্তিত থাকবে? পেট্রোলের জন্য খরচ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? ভালো করে বুঝবো। তাহলে দাম, ব্যবহার আর খরচ, বলো দাম, ব্যবহার আর খরচ, এদের মধ্যে কি রিলেশন? তুমি বললে যে স্যার 5 টাকা কেজি দর, 10 কেজি কিনলাম, স্যার টোটাল কত খরচ হলো? 5 × 10 = 50। 7 টাকা কেজি দরের মাল 6 কেজি কিনলাম, স্যার কত খরচ হলো? 6 × 7 = 42 টাকা। অর্থাৎ দামের সাথে যদি ব্যবহার গুণ করি তাহলেই আসে খরচ, তাই তো। তাহলে দেখো একটা বেসিক হিসাব আমাকে কি বলছে, দাম ইনটু ব্যবহার, সেটাই আসলে কি টোটাল খরচ। হিসাব তাই বলছে, দাম ইনটু ব্যবহার টোটাল খরচ, তাই তো। তাহলে দেখো দাম 25% বৃদ্ধি করা হলো, 25% মানে কত স্যার? 25% মানে কত? 25% মানে 1/4, তাই তো। তার মানে দাম যদি আগে 4 টাকা থাকে, ভালো করে বোঝো, দাম 25% বৃদ্ধি করা হলো, রেশিওর অ্যাপ্লিকেশনে বোঝাচ্ছি, ঠিক আছে? দাম যদি 25% বৃদ্ধি করা হয়, তাহলে দাম যদি আগে 4 থাকে, নিচটা হলো অরিজিনাল, তাহলে 4-এর মধ্যে কত বেড়েছে? কি বলবে স্যার? 1 বেড়েছে। তাহলে 4 থেকে 1 বেড়ে সংখ্যাটা এখন কত? 5, ঠিক আছে? আচ্ছা ব্যবহারের ক্ষেত্রে কি হয়েছে? ব্যবহারে আমি জানি না কত পার্সেন্ট কমাতে হবে, কিন্তু বলে যে খরচ থাকবে অপরিবর্তিত, অর্থাৎ খরচের কোনো চেঞ্জ হবে না। খরচ আগেও যদি 1 থাকে, খরচ এখনো একই হবে, খরচের কোনো চেঞ্জ হবে না, ঠিক? তাহলে বলো দামের সাথে ব্যবহার গুণ করে খরচ, তো অনুপাত আছে 4:5, তাকে আমাকে করে ফেলতে হবে 1:1, আর এখানে কিছু দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কিছু একটা সংখ্যা গুণ করতে হবে, এখানে একটা কিছু সংখ্যা গুণ করতে হবে, যাতে তাদের গুণফলটা সমান সমান হয়ে যায় 1:1। তাহলে আমরা কি শিখেছি, যে সমান সমান যদি করতে হয়, 1:1 যদি করতে হয়, তাহলে এই 5 দিয়ে একে গুণ করতে হবে, আর এই 4 দিয়ে একে গুণ করতে হবে। তাহলেই দেখো এখানেও এলো 4 × 5 = 20, এখানেও এলো 4 × 5 = 20, এবং দুটো কেটে 1:1। তাহলে কি করব? বিপরীত সংখ্যা দিয়ে অপোজিট দিকে গুণ করব, তাহলে 1:1। তাহলে ব্যবহার কি হলো? আগে ছিল কত? 5, এখন ব্যবহার কত হয়ে গেল স্যার? ব্যবহার হয়ে গেল 4। তার মানে 5 ব্যবহার থেকে 4 ব্যবহারে যদি চলে আসে, তাহলে ব্যবহার কমলো কত? তুমি বললে স্যার ব্যবহার কমলো 1। তাহলে ব্যবহার কমলোর পার্সেন্টেজ, দেখো ব্যবহার কমলো 1, কার মধ্যে? আগে ব্যবহার ছিল কত? 5। তাহলে ব্যবহার কমলো 1 প্রতি 5-এ, আগে 5 থেকে 1-এ কমেছে, তাই তো। পার্সেন্টেজ মানে কি স্যার? ইনটু 100%। তাহলে 100-কে 5 দিয়ে কাটলে কি হয়ে যাচ্ছে? 20%। তো সঠিক অ্যান্সার কি হবে বাবু? অপশন ডি, 20%। বলো কোনো সমস্যা? এনি প্রবলেম? এটা বেস্ট অ্যাপ্লিকেশন, মানে যদি হলো বেস্ট অ্যানালাইসিস কি হবে স্যার অঙ্কগুলো, তাহলে এইগুলো হলো বেস্ট অ্যানালাইসিস, ঠিক আছে? 18 কি বলছে? একজন কর্মীর 15% সে তার সন্তানদের শিক্ষায় খরচ করে, বাকি টাকার 10% সে কাপড়ে খরচ করে, ঠিক আছে? এই সব খরচ করার পর তার কাছে 1377 টাকা পড়ে থাকে, তার বেতন কত? ঠিক আছে? তো দেখো আমরা ফ্র্যাকশন দিয়েও শিখবো, আমরা 100 ধরেও শিখবো, আমি দুভাবেই শিখিয়ে দিচ্ছি তোমাকে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও, ঠিক আছে? দেখো আমরা যদি 100 দিয়ে করি,
আমরা ধরলাম 100 দিয়ে করছি, তাহলে আমরা শুরু করলাম তার যে মূল বেতন সেটা ধরলাম 100 টাকা। ঠিক আছে, ভালো করে বুঝবে। সে তার 15% সন্তানদের শিক্ষায় খরচ করে, তার মানে 100-র মধ্যে 15 টাকা সে খরচ করে ফেলবে সন্তানদের শিক্ষায়। আচ্ছা, এবং বাকি টাকা 10%, তাহলে বাকি টাকা কত স্যার? 100-র মধ্যে 15 চলে গেলে বাকি থাকে 85। তো 85 টাকার আবার 10%, ঠিক? তাহলে 85 টাকার 10% কত হয়? দেখো একবার এরকম করে লেখো, 85 ইন্টু 10/100, শূন্য শূন্য কেটে 85/10, মানে 8.5, একটা পয়েন্ট সামনে। একটা তুমি করে করে দেখতে পারো, আর আদারওয়াইজ তুমি ডিরেক্টলি বলে দিতে পারো স্যার যে কোনো সংখ্যারই 10% কথাটার মানে জাস্ট একটা পয়েন্ট সামনে চলে আসে, তাই তো? তাহলে 85 ছিল, একটা পয়েন্ট এক ঘর আগে চলে এলো, মানে 8.5। তাহলে 8.5 তুমি আরেকটা জায়গা খরচা করে ফেললে 85-র মধ্যে, তাই তো? তাহলে 85-র মধ্যে যদি 8.5 একটা জায়গা খরচা করে ফেলো, তাহলে তোমার কাছে বাকি আছে কত? 76.5, ঠিক? আচ্ছা, এরপরে কি বলেছে? এই সব খরচ করার পর তার কাছে 1377 টাকা পড়ে থাকে। তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকে আমাদের হিসাবে? 76.5। আমরা বলছি 76.5 পড়ে থাকে, বই এটাকেই বলছে 1377 টাকা পড়ে থাকে, তাই তো? তাহলে 76.5 মানেই কত? 1377। তাহলে প্রশ্ন হলো বেতন কত? বেতন মানে কত স্যার? 100, তাই তো? তাহলে 100 মানে কত? তাহলে কি হবে? এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, এটা তো সবসময়ের জন্যই তাই, তাই না? তাহলে এটা গুণ এটা করলে কি হচ্ছে দেখো, 1377 গুণ 100 ডিভাইডেড বাই 76.5। তার একটা পয়েন্ট উঠে যাও আর একটা শূন্য নিয়ে আসো, ঠিক আছে? এবং এখান থেকে যদি কাটাকুটি করো, দেখো 5 দিয়ে গেলে 5 একে 5, 26, 5 5 25, আর আমার 2, 5 5 25। তো 5 দিয়ে যদি যাই, আচ্ছা 25 দিয়ে যদি যাও তাহলে আরেকটা 5 দিয়ে যাও, 5 3 5 15, আচ্ছা 25 দিয়ে গেলে 4 25 100 শূন্য। আচ্ছা 31 দিয়ে এটা যাবে, 31 দিয়ে এটা গেলে কত হচ্ছে? 4 4 31-এ কত হচ্ছে? 124, তাহলে থাকলে 137। না, এটা তো 31 দিয়ে যাচ্ছে না, ডিরেক্ট কাটাকুটি তো হচ্ছে না। এটা কি কোনো প্রবলেম আছে? কাটাকুটিটা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, ঠিক আছে? আরেকবার করি কাটাকুটি, ঠিক আছে? ভুলের ওপর বারবার করে দেখে লাভ নেই, নতুন করে কাটাকুটিটা আমরা করি, ঠিক আছে? দেখ কাটাকুটি কি বলছে? 1377 ইন্টু 100 ডিভাইডেড বাই 76.5। তাহলে পয়েন্ট তোলার জন্য শূন্য, 5 দিয়ে কেটে গেলে 200, 5 দিয়ে কেটে গেলে 5 15 75, 5 3-এ 75। আচ্ছা ঠিক, 3 5 15, 151, 153 হবে। তো কাটাকুটিতে স্লাইড ভুল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা 9 দিয়ে দেখো এটা কাটা যাচ্ছে, 9 দিয়ে গেলে 9 কে 9, 63, 7 9 63, 9 দিয়ে গেলে 9 কে 9, 47, 5 9 45, 2 27, 3 9 27, 17 দিয়ে 157 কাটলে হচ্ছে 9, তাই তো? তাহলে 9 ইন্টু 200, 1800 হবে অ্যান্সার, 1800। ও সরি, এইখানে 5 দিয়ে কাটার সময় তো ভুল হয়ে গেছিল। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণি 10, শূন্য শূন্য, না ঠিকই তো ছিল। তাহলে 1800 আসছে কেন অ্যান্সার? কি কাটাকুটি কি কোথাও ভুল হয়েছে? দেখি 15% সন্তানদের জন্য খরচ করে এবং বাকি টাকা 10% সে খরচ করে, তাহলে ঠিকই আছে। তাহলে 76.5, 85 থেকে 5 গেল 3.5, ঠিকই আছে। 76.5 মানেই তার কাছে আছে 1377 টাকা, ঠিক? তাহলে 100 মানে কত? কাটাকুটি কি কোথাও ভুল হচ্ছে? কাটাকুটি 5 দিয়ে কেটে গেলে 5 দুগুণি 10, দুটো শূন্য, ঠিক আছে? 5 দিয়ে গেলে 5 একে 5,
26, 5 5 25, 15, 3 5 15। আচ্ছা আচ্ছা, এবার এটা কত দিয়ে গেছে? 9 দিয়ে গেছে। 9 কে 9 63, 7 9 63, ঠিকই আছে। আচ্ছা 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 কে 9 47, 5 9 45, 27, 3 9 27, ঠিকই আছে। 17 9 9 দুগুণে 1800। অপশানই ভুল আছে মনে হচ্ছে, অপশান ভুল আছে। 1800 হবে অ্যান্সার, 1800 হবে অ্যান্সার। ক্লিয়ার? তবুও আমি একবার রেশিও ধরে করছি, যদি সামান্যতম কোনো জায়গায় এরর থাকে সেটাও বেরিয়ে আসবে। তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝেছি। 100 ধরে কি করেছি? শুরু করলাম 100 ধরে, তার কাছে ছিল 100 টাকা, চলে গেল 15 টাকা, থাকলো 85 টাকা, তার আবার 10% অর্থাৎ 8.5 চলে গেল, থাকলো 76.5। ঠিক আছে, এটা করতে পারো এক, অথবা কি করতে পারো, রেশিও ধরে করতে পারো। ঠিক আছে, রেশিও ধরলে কি হবে স্যার? 15% ফ্র্যাকশন ভ্যালু কত? কি বলবে স্যার? 15% মানে 15/100। তো 5 দিয়ে যদি কেটে দিই তাহলে সেটা দাঁড়ায় কি? 3/20। আর স্যার 10% ফ্র্যাকশন ভ্যালু স্যার কত? 1/10। তার মানে আমরা যে প্রিন্সিপাল যেটা ধরবো সেটা কি করব? এই দুটোর গুণফল ধরবো প্রিন্সিপাল, তাহলে কোনো পয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল হলো 20 × 10, 200 ধরবো আমরা প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে 200-র মধ্যে প্রথমে চলে গেছে কত? 3/20 অংশ, অর্থাৎ 35 15%, 3/20, তাহলে 20 দিয়ে 200 কাটলে হচ্ছে 10, আর 3 10 30। আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে এরকম করে নেবে যে 200 এর 3/20, তাহলে এটা দিয়ে কেটে দিলে 10, আর 10 × 3 30। ক্লিয়ার? আচ্ছা, 200-র মধ্যে যদি এখানে 30 যায় তাহলে এখানে পড়ে আছে কত? 170। তো এই 170-এর আবার 1/10 চলে গেছে, তার মানে 17 চলে গেছে, তাহলে পড়ে থাকলো কত? 153। ক্লিয়ার? পড়ে থাকলো 153। আমরা বলছি 153 পড়ে আছে, বই এটাই বলছে তার কাছে 1377 পড়ে আছে। তার মানে 153 মানেই আসলে কি? 153 মানেই আসলে 1377। ক্লিয়ার? তাহলে তার বেতন কত? দেখো বেতন কত ছিল স্যার আমাদের? 200। তাহলে 200 মানে কত? দেখো 200 মানে কি হচ্ছে? 1377, এটা গুণ এটা, গুণ 200 ডিভাইডেড বাই 153। ঠিক আছে, তাহলে কাটাকুটি করে 9 দিয়ে উড়িয়ে দিই। 9 কে 9 63, 7 9 63। 9 দিয়ে এটা উড়িয়ে দিলে 9 কে 9 47, 5 9 45, 27, 3 9 27, এবং 17-কে দিয়ে 153 কাটলে হলো 9, এবং 9 দুগুণি 1800 হবে এটার অ্যান্সার। এটাই হবে রাইট অ্যান্সার, যেটা বলছে 1800। ক্লিয়ার? তাহলে এইভাবে রেশিও ধরে করতে পারো। ঠিক আছে, আচ্ছা যদি বলো স্যার আমরা এক্স ধরে শিখতে চাই, তাহলে কি হবে? এক্স ধরে কি আমাদের জন্য নেই? হবে। ধরলাম যে তার যে বেতন, এটাকে ধরলাম এক্স টাকা। ঠিক আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এবার তার বেতন যদি এক্স টাকা হয় তাহলে সে প্রথমে 15% খরচা করে ফেলেছে, তার মানে তার কাছে আছে কত এখন? 85% টাকা। আচ্ছা, তারপরে সে খরচা করেছে, মানে বাকি টাকা, মানে যেই টাকাটা পড়ে আছে তার 10% খরচ করে ফেলেছে, তার মানে তার কাছে আছে কত? 90%। 10% খরচ করেছে এবং আছে এখন 90%। এইসব খরচ করার পর তার কাছে 1377 টাকা পড়ে আছে, অর্থাৎ এটারই ভ্যালু কত? ভ্যালু কত বলেছে? 1300। তাই তো? তাহলে এক্স টাকা ছিল, তার 15% চলে গিয়ে পড়ে থাকলো 85/100, তার 10% চলে গিয়ে পড়ে থাকলো 90/100, এবং এর ভ্যালুটাই কত বলেছে? 1377। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এটা করলে হবে। তাহলে দেখো এটা দিয়ে কাটলে হচ্ছে 9 দিয়ে কাটলে 10, 9 দিয়ে কাটলে 9 কে 9 47, 5 9 45, 27, 3 9 27, 0 0 উড়িয়ে দাও। আচ্ছা, 17 দিয়ে কাটলে 5, 17 85, 17 দিয়ে কাটলে এটা হলো 9, তাই তো? আচ্ছা, 5 দিয়ে এই 10 কেটে দিলে হচ্ছে 2, তাহলে কি দাঁড়ালো এক্স এর মান? এখানে গুণ হলো কত? 200, আর ওখানে হলো 9, তাহলে 9 ইন্টু, আর 9 ইন্টু 200 মানে এগুলো কোনোটাই নয়।
কারোর কোনো সমস্যা? ক্লিয়ার হলো তাহলে বিষয়টা? কি হবে এটার অ্যান্সার? 1800, তাই তো? নেক্সট দেখো, এরপর তোমার কাছে কি চলে এসছে? 19। খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, খুব আসে পরীক্ষায়, রিসেন্ট প্যাটার্নও আসছে এই প্যাটার্নটা। বলছে তাজা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। ঠিক আছে, এরকম 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যায়? তাজা ফল শুকনো ফলের অঙ্ক খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে বুঝবে যে তাজা ফল এবং শুকনো ফলের অঙ্কটা আসছে কি এবং কিভাবে তুমি তাজা ফলের সাথে বা শুকনো ফলের সাথে নিজের অঙ্কটাকে রিলেট করবে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস মনে করো, আমার সাথে সাথে বলো যে তাজা ফল কি শুকনো ফল কি? আজকে ধরো তুমি বাড়িতে একটা ফল নিয়ে এসছো, যাওয়ার সময় একটা ফল কিনে নিয়ে গেলাম, একটা লেবু নিয়ে গেলাম, ভালো লেবু, সুন্দর বাতাবি লেবু। তো লেবুটা নিয়ে গিয়ে আমি বাড়িতে ফেলে রেখে দিচ্ছি, তাহলে কি হবে? দীর্ঘদিন ধরে ফেলে রাখলে লেবুটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার অর্থ লেবুটার ভেতর থেকে জলীয় রসটা বেরিয়ে গেছে, তাই তো? লেবুর কটা অংশ? দুটো অংশ। এক হলো জলীয় অংশ, যেটা নাকি রস আমরা খাই, আর একটা হলো বাইরের যে অংশটা, বাইরের যে গোলকাকৃতি অংশ, খোলকটা, যেটা থাকে হচ্ছে কি বলছে, কঠিন, কঠিন পার্ট। এবং সেই কঠিন পার্টটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। যখন শুকিয়ে যায় তো ভেতর থেকে জলটা উড়ে যায়, কিন্তু কঠিন পার্টটা পরিবর্তন হয় না। তার মানে তাজা ফল এবং শুকনো ফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যে সলিড পার্টটা ফিক্স থাকে। ঠিক আছে, এই অঙ্কটা দেখলেই তুমি কি বুঝবে? সলিড পার্ট ফিক্সড। ঠিক আছে, তাহলে কি পার্টটা ফিক্স থাকে? এর সম্পূর্ণ সলিড পার্টটা ফিক্স থাকে। ক্লিয়ার? বেশ, এবার তুমি খেয়াল করে দেখো, এবার এর যদি সলিড পার্টটা ফিক্স থাকে এবং এটাই যদি মূল কাজ হয়, তার মানে তাজা ফলও যা আর শুকনো ফলও তাই, প্রতিটা জিনিসেরই একটা বেসিক জিনিস কি আছে বলো? তাজা ফলেরও দুটো অংশ, এক হলো মানে কঠিন অংশ বা সলিড অংশ যেটা বলছে, যেটা বাইরের আবরণ, আর একটা জল বা রস, তাই তো? সেই জলীয় অংশ বা রস, এরা যদি তাজা ফলে থাকে তাহলে শুকনো ফলেও আছে এরকম। শুকনো ফলেও কি আছে? একইভাবে একটা কঠিন অংশ রয়েছে এবং একটা জলীয় অংশ রয়েছে। ঠিক আছে, এবার কোনটা কত আছে এটা একটু দেখো। দেখো, তাজা ফলে আছে 68% জল। ঠিক আছে, তো তাজা ফলকেও আমি যদি 100% ধরি বা যাই ধরি, তার জল আছে হলো 68%। ঠিক আছে, তাহলে জল যদি 68% থাকে, তাহলে বাকি যে 32%, সেই 32% কি আছে? কঠিন আছে। বেশ সুন্দর। আর শুকনো ফলে জল কত আছে স্যার? 20% জল আছে। তার মানে জল আছে কত স্যার? 20%। কার? শুকনো ফলের মধ্যে। তাহলে কঠিন ফলে কত আছে? 100 - 20, 80। কঠিন পদার্থটা আছে 80%। তুমি বললে স্যার তাহলে কঠিন পদার্থ যে স্যার ফিক্স থাকবে? হ্যাঁ, টোটাল সলিড পার্টটা ফিক্স থাকবে, পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে, কারণ সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একই দুটোতে 100 কেজি 100 কেজি নয়, একটাতে 100 কেজি বলেছে, আরেকটা টোটাল কত কেজি, মানে এটা অন্য কেজিরও। কিন্তু যে মালটার পরিমাণটা থাকে 32%-এর যেটা ভ্যালু, সেই ভ্যালুটা মানে এর 32% যা হবে আর এর 80%-এর ভ্যালুটা হলো, তাই তো? সলিড পার্টটা ফিক্স থাকে, এটা হলো কনসেপ্ট। ঠিক আছে, তো দেখো, তোমাকে বলেছে 100 কেজি তাজা ফল, বলেই দিয়েছে তাজা ফলের ওজন 100 কেজি। তাহলে 100 কেজির মধ্যে 68%, অর্থাৎ 68 কেজি আছে জল, এবং 32%, অর্থাৎ 32 কেজি আছে কি? কঠিন। ঠিক আছে, তাহলে এর যদি 32 কেজি কঠিন থাকে, তাহলে এরও কত কেজি কঠিন থাকবে? 32 কেজিই থাকবে, কারণ কঠিনের পরিবর্তন কিছু নেই, কঠিন পার্টটা ফিক্সড। তাহলে এ যদি 32 কেজি থাকে, তাহলে অটোমেটিক ভাবে এও 32 কেজি থাকবে। মনে রাখবে এগুলো পার্সেন্টেজ, এটা অরিজিনাল নাম্বার। তাহলে আমি বলছিলাম এখানে কঠিন থাকবে কত পার্সেন্ট স্যার? 80%, তাই তো? তার মানে কি দাঁড়ালো স্যার? 80% কঠিনই আসলে কাকে রিপ্রেজেন্ট করছে? আসলে রিপ্রেজেন্ট করছে হলো 32।
তাই তো? তাহলে 80% মানেই কত? 80% মানেই 32। তাহলে প্রশ্ন হলো যে তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? শুকনো ফল কত? শুকনো ফল হলো 100%, এই 100%-এ 80%, 20% এরকম গেছে। তার মানে প্রশ্ন হলো 100% মানে কত? তো স্যার দেখো এখানে 4টা 32, তাহলে 10 তারে 24। ডিরেক্ট তুমি বুঝতে পারো, অথবা কি করতে পারো, এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, এটা করলেও তোমার অ্যান্সার একই আসবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? 40। তাহলে কত কেজি আমি শুকনো ফল পাবো? 40 কেজি, বা অপশন বি হবে তোমার 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো জায়গায় টেকনিক্যালি সমস্যা হচ্ছে? হওয়ার তো কথা নয়। দেখো 20 নম্বর কোশ্চেন, এমবিএ 2003 থেকে। দেখো, একটি শহরের 1000 জন বাসিন্দাদের মধ্যে 60% হলো পুরুষ, যাদের মধ্যে 20% হলো শিক্ষিত। ঠিক আছে? আচ্ছা, যদি সকল বাসিন্দাদের মধ্যে 25% শিক্ষিত হয়, তাহলে শহরের শতকরা কত মহিলা শিক্ষিত? শহরের শতকরা কত মহিলা শিক্ষিত? আচ্ছা, বেশ। তাহলে প্রথমেই আমাকে এখানে বলে দিয়েছে কতজন? 1000 জন। ঠিক আছে, আমি যদি প্রথম থেকেই সংখ্যা ধরে করি, আমি দুভাবে করে দেখাচ্ছি, যে প্রথম থেকেই সংখ্যাকে অ্যাপ্লাই করে অঙ্ক করা যেতে পারে, অথবা প্রথম থেকেই সংখ্যাটাকে আমি 100% ধরে করতে পারি, আমি সংখ্যাটাকে ডিরেক্ট না ধরে। ঠিক আছে, তাহলে আগে তোমাকে শেখাই যে সংখ্যা ডিরেক্ট ধরলে কি হবে। ঠিক আছে, ডিরেক্ট ধরলে কি হবে? টোটাল কটা লোক আছে? টোটাল স্যার আছে 1000। ঠিক, টোটাল 1000 আছে। তো 1000 জনের মধ্যে 60% হচ্ছে পুরুষ, তার মানে পুরুষ 60%, মানে 100 জনে 60 জন, তাহলে 1000 জন, মানে একটা শূন্য বেড়ে যাচ্ছে, তাহলে 60-এর পরেও একটা শূন্য বেড়ে গিয়ে 600। যদি না বোঝো তাহলে কি করবে? এইরকম 1000 এর 60%, মানে 60/100। সব ব্যবস্থা আছে, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, দেখো 6 × 100, 600। ঠিক আছে, যদি তুমি করতেও না পারো তো পাশে এরকম সাইডে ছোট করে করে নিয়ে তারপর তুমি। ঠিক আছে, আচ্ছা, পুরুষ যদি 600 হয়, তাহলে বলো মহিলা কত? মহিলা আছে বাকি 400। আচ্ছা, এবার বলে দেখো পুরুষদের মধ্যে 20% হচ্ছে শিক্ষিত, তার মানে এই 600-র মধ্যে 20%, তাহলে 6 দুগুণী 12, 120। ডিরেক্ট বলতে পারো এরকম করে, স্যার 6 দুগুণী 12, একটা শূন্য, মানে 120। বা যদি একবারে বলতে না পারো তাহলে এরকম করে লিখে লিখে করবে, 600 এর মানে গুণ 20%, মানে 20/100, 0 0 0 0, তাহলে 60 × 2, 100। এরকম ভাবে করতে পারো। ঠিক আছে, যেভাবে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাকে সেটাও করতে পারো। আচ্ছা, মহিলাদের মধ্যে, আচ্ছা, আর বলেছে টোটালের মধ্যে যদি সকল বাসিন্দাদের মধ্যে 25% শিক্ষিত হয়, সকল বাসিন্দা মানে কি 1000, তাহলে এর কত পার্সেন্ট শিক্ষিত? স্যার 25%। তাহলে 1000-এর 25% মানে স্যার কত? 250। তাই তো, 100-তে 25, 1000-এ 250। তার মানে 250 জন টোটাল শিক্ষিত আছে, যার মধ্যে পুরুষ শিক্ষিত আমি পাচ্ছি কত? 120 জন। তার মানে বাকি লোক কি? বাকি লোক হলো মহিলাদের থেকে শিক্ষিত, তাই তো? মানে পুরুষ মহিলা মিলে 250 জন, তার মধ্যে পুরুষই আছে 120 জন। তার মানেটা খুবই পরিষ্কার, বাকি যে 130 জন আছে 250 জনের মধ্যে, এই 130 জন মহিলা কি? এই 130 জন মহিলা হলো শিক্ষিত। তাহলে বলেছে যে শতকরা কত পার্সেন্ট মহিলা শিক্ষিত, মহিলাদের মধ্যে আবার কত পার্সেন্ট মহিলা শিক্ষিত। তাহলে তুমি বলবে স্যার কতজন মহিলা শিক্ষিত? 130 জন মহিলা শিক্ষিত। কতজনের মধ্যে স্বীকৃত? স্যার 400 জন। দেখো মহিলার সংখ্যা ছিল 400, তাহলে 400-র মধ্যে 130 পার্সেন্টেজ বললে কি হয়ে যাচ্ছে? ইনটু 100%। তাহলে 0 0 কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে এটা কেটে দাও 2, এটা হয়ে গেল 5, 2 দিয়ে এটা কেটে দাও 6.5। তাহলে 5 5 25, সাথে আমার 2, 5 6 30, আর 2 32। তাহলে কত পার্সেন্ট মহিলাদের মধ্যে শিক্ষিত? 32.5%। অর্থাৎ অপশন সি হবে 100-এ 100% রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি করলাম? সংখ্যা ধরলাম, প্রথম থেকেই এই 1000 সংখ্যাটাকে ধরে নিয়েছি এবং প্রতিটা জায়গায় ধরে ধরে ক্যালকুলেশন করে বার করলাম কোনটার ক্ষেত্রে।
এবার ধরো তোমার সমস্যা হলো যে স্যার আমি যদি সংখ্যা না ধরে করি, পরীক্ষায় যদি এমন সংখ্যা দেয় যেখানে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, হতেই পারে, তাই তো? তাহলে সেই জন্য আমরা পার্সেন্টেজ দিয়েও তোমাকে শিখিয়ে রাখছি। এবং তুমি যেহেতু এসডি স্যারের স্টুডেন্ট, তাই তোমার চিন্তা করার কোনো কারণই নেই। মার্কেটের বেস্ট অ্যাপ্রোচ উইথ বেস্ট এক্সপ্লেনেশন তুমি সবসময়ের জন্য আমাদের কাছে পাবে। এইটুকু গ্যারান্টি, তুমি সবসময় থাকো, বাদ বাকি কিছু না বুঝলো। ক্লিয়ার? দেখো, তো আমি ধরলাম টোটাল ম্যান মিলে 100%, ঠিক আছে? তাহলে 60% হলো পুরুষ, তাহলে 100-র মধ্যে 60% পুরুষ, ঠিক? আর 40% কি মহিলা, ঠিক? বাকিটা তাহলে এদিকে পুরুষ আর এদিকে মহিলা। আচ্ছা, এই পুরুষদের মধ্যে 20% হলো শিক্ষিত। তাহলে স্যার শিক্ষিত কতজন? কি বলবে স্যার? 60-এর 20%। তাহলে 60-এর 20% মানে কি? 6 × 2 12, তাহলে 12% হলো শিক্ষিত। বলেছে স্যার মোটের ওপর শিক্ষিত কত? দেখো ভালো করে দেখো, সকল বাসিন্দাদের মধ্যে 25% যদি শিক্ষিত হয়, অর্থাৎ এই 100%-এর মধ্যে শিক্ষিত আসলে কত স্যার? 25%। তাহলে ছেলেদের মধ্যে থেকে গেল 25 টোটাল ছেলে মেয়ে মিলিয়ে, যার মধ্যে 12 আমি দেখতে পাচ্ছি কোথা থেকে স্যার? পুরুষ থেকে। তাহলে মেয়েদের থেকে কতগুলো রাইট দেবো স্যার? 13। তাহলে 12 আর 13 যোগ করে 25। তাহলে যদি বলে স্যার শুধু মেয়েদের মধ্যে, তাহলে শহরের শতকরা কত মহিলা শিক্ষিত? শহরের শতকরা কত মহিলা শিক্ষিত? তাহলে দেখো কত মহিলা শিক্ষিত স্যার? মহিলাদের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত? 13% শিক্ষিত প্রতি কত? 40%-এ। আর পার্সেন্টেজ মানে ইনটু 100%। তাহলে এটা দিয়ে কেটে দিলে 2.5, এবং ওই যেটা রাইট অ্যান্সার আসছিল 32.5%। প্রশ্নটা ঠিক করে নাও। তাহলে শহরে শতকরা কত মহিলা শিক্ষিত না লিখে শহরে তাহলে শহরে শতকরা কত মহিলাদের মধ্যে শিক্ষিত? আচ্ছা, মহিলাদের মধ্যে শিক্ষিত। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হলো যে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত, ঠিক আছে? তাহলে মহিলা ছিল 40% আর শিক্ষিত 13। তাহলে কত পার্সেন্ট শিক্ষিত? 13% শিক্ষিত প্রতি 40%-এর মধ্যে। শুধু মহিলাদের মধ্যে যদি ভাগ করি, পার্সেন্টেজ মানে ইনটু 100%। তো কাটাকুটি করে কি দাঁড়ালো? 32%। ক্লিয়ার? তাহলে কি শিখলাম আজকে ক্লাসে কিছু? হ্যাঁ, তাহলে তোমার যদি মনে হয় যে একদম বেসিক থেকে এই ক্লাসগুলি ভালো লাগছে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমার আত্মীয় পরিজন যারা একদম নতুন থেকে শুরু করতে চায়, তাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। এবং আমাদের এসজিএসসিসি যারা অনলাইন, অফলাইন কিংবা পেন ড্রাইভে বিভিন্ন কোর্স করতে চাও, তাদের জন্য আমরা বেশ কিছু বই মার্কেটে লঞ্চ করেছি আমাদের এসজিএসসিসি থেকেই। দেখো একদম ফাউন্ডেশন, একদম গোড়া থেকে ভিত ক্লিয়ার করতে করতে যাওয়ার জন্য ম্যাথ, ইংলিশ অ্যান্ড সায়েন্স থেকে একটা, জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই থেকে একটা, আর জেনারেল স্টাডিজ বা জিকে থেকে একটা, আমরা এই 4টে বই এবং প্রতিটা বইয়ের কমপ্লিট ভিডিও সলিউশন আমরা রেডি করেছি। তো প্রত্যেককে বলবো আমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে তুমি ফোন করে নাও, এবং ফোন করে তুমি অফলাইন কিংবা অনলাইন কিংবা পেন ড্রাইভ কিংবা বই যে কোনো একটি মাধ্যমে নিজেকে তুমি উন্নত করতে পারো। এসজিএসসিসি সবসময় তোমাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। ছাত্রছাত্রীরাই এসজিএসসিসির শক্তি। তো দেখা হবে আগামী দিন, আগামী কোনো ভিডিও বার্তায়। প্রত্যেকে ভালো থেকো।